নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও 2025-26 কার্যকালে নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 10 জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অনুষ্ঠান হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট মালিক সোহেল সারোয়ারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট রতনকান্তি ধরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভ্যন্তরীণ সম্পাদক বিভাগের সচিব ও এনভিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। তিনি রাজস্ব ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ট্যাক্স আইনজীবীর ভূমিকায় গুরুত্ব তুলে ধরেন। আপনারা নারায়ণগঞ্জের ব্যাপারে যেটা বলেছেন, আমাদের বিশেষ করে ফ্যাক্টরি কমিশনার বলল আমরা একটা বড় বিল্ডিং করছি। আমি মনে করি ভাড়া আমরা যদি সম্ভব হয় সরকার কিনে নেবে, কারণ এই ভ্যাট অফিস তো আবার চলবে অনন্তকাল ধরে। তাহলে আমি যদি 15 বছরের ভাড়ার টাকা দিয়ে যদি পুরো বিল্ডিং কিনে ফেলতে পারি, আগামী 100 বছর মতো ভাড়া হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্যাক্স হচ্ছে জনগণের হক, কারণ এই ট্যাক্সে জমা হয় ট্রেজারিতে, সরকারের খাজানসিতে, এবং সেই সরকারের টাকার মালিক দেশের 18 কোটি জনগণ। আপনি ট্যাক্স ফাঁকি দেওয়া মানে 18 কোটি জনগণকে ঠকিয়েছেন। এই যে রাষ্ট্রটা আমাদের, এই দেশটা আমাদের, একে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন তার যোগান আমাদেরকে দিতে হবে। এবং আমরা যদি আয়ের চেয়ে ব্যয় বেশি করি, সেই ব্যয়ের বোঝাটা আমি আমার নেক্সট জেনারেশনের কাছে চাপিয়ে দিই। আমি তো ব্যক্তি জীবনে যেটা চাই সেটা হলো আমি যে লাইফ লিড করেছি, আমার সন্তানরা যেন তার চেয়ে ডিসেন্ট লাইফ লিড করে, সে যেন কোনো দেনার জালে আটকা পড়ে না যায়। তাহলে আমি দেশ হিসেবে কেন আমার পরবর্তী জেনারেশনকে, আমার ছেলেপুলেদের, আমার নাতি নাতিদের উপরে কেন ওভারবার্ডেন রেখে যাবে? এই জেনারেশন ট্যাক্স কম দিবে, ভোগ বেশি করবে, এবং তার দায় নিতে হবে পরের জেনারেশনকে। এটাকে বলা হয় ইন্টার জেনারেশনাল ইনইকুইটি। সেটা তো আমরা অ্যালাউ করা উচিত না, কিন্তু আমরা করছি, দীর্ঘদিন ধরে করছি। আমাদের 52-53 বছর ধরে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। আমাদের ডোমেস্টিক ঋণ অথবা বিদেশি ঋণ দিয়ে আমরা এটাকে কভার করছি। আমাদেরকে এখন প্রচুর ঋণের সুদ দিতে হয়, প্রচুর পরিমাণে আমাদের ঋণের ইনস্টলমেন্ট দিতে হয়। আমার যদি প্রত্যেক ট্যাক্স পেয়ার যদি তার যা যা ইনকাম হয় প্রতি বছর সেই টাকাটা ট্যাক্স দিতেন, এবং যা খরচ হয় বাকি টাকা উনি ওনার ওয়েলথ স্টেটমেন্টে ধীরে 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 অ্যাকোমোডেট করে পরে উনি জমি কিনতেন, ফ্যাক্টরি কিনতেন, ইলেকশন করতেন, যা খুশি করতেন, তাহলে তো আমাকে আর এই ধরনের আঁকা বাঁকা রাস্তা যেতে হতো না। ভ্যাটের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো কমপ্লিট ডিজিটাইজেশন করতে, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা কমপ্লিট ডিজিটাইজেশন করবো, এবং ট্যাক্স পেয়ারের যে রাইট সেটা আমরা এস্টাবলিশ করার চেষ্টা করবো। আমার ধারণা, যদি আপনারা সবাই একযোগে কাজ করেন, ভিতরে ইয়াং জেনারেশন যারা আছে, এটা কিন্তু একটা বিরল সুযোগ। যত বেশি অটোমেটেড হবে, যদিও এখন আপনাদের কাছে মনে হয় জিরো রিটার্ন দিচ্ছে, আপনাদের কাছে আসছে না, কিন্তু যখন পেইন পাওয়া শুরু করবে এবং অ্যাকশন শুরু হবে, অটোমেটিক্যালি তখন কিন্তু তারা প্রফেশনালদের কাছে আসবে। আগামী বছর যখন আমরা কর্পোরেট ট্যাক্স রিটার্ন চালু করবো অনলাইনে, এবং এই ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন যখন অনলাইনে চালু, আরো স্ট্রেংথেন করবো, আপনারা দেখবেন এটা আরো ইজি হয়ে গেছে, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি আমরা এগুলোকে আমরা করতে পারবো। আমরা যেটা চাই, এই সিস্টেমগুলোকে প্রত্যেকটা সিস্টেমের সাথে কানেক্ট করবো। গভর্নমেন্টের প্রতিটা ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট হবে পুরোপুরি ডিজিটালাইজড, আবার এই রিটার্ন ল্যান্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনার নামে যত জমি মিউটেশন হয়ে গেছে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য AKM বদিউল আলম, সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ রওশন আক্তার, মাহমুদুল হাসান, ভ্যাট কমিশনার নারায়ণ সহ অতিথিবৃন্দ তাদের বক্তব্য ট্যাক্সের বার অ্যাসোসিয়েশনের পেশাগত অবদান ও দীর্ঘ পথ চলার প্রশংসা করেন। নারায়ণগঞ্জে কাস্টমস এবং ভ্যাটের কমিশনার আগে ছিলেন না। আপনাদের কমিশনার পর্যায়ে এক্সপোর্ট, ইম্পোর্ট এবং ভ্যাটের বিভিন্ন প্রাত্যহিক কাজের জন্য আপনাদের কষ্ট করে ঢাকায় গিয়ে কাজ করতে হবে। সরকারের সিদ্ধান্তে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের দক্ষ নেতৃত্বের মাধ্যমে সরকারের এই পরিষেবাটি আমদানি দপ্তরে এবং শিল্পায়নের ক্ষেত্রে, কর পরিষেবার ক্ষেত্রে, কর এবং ভ্যাটের ক্ষেত্রে পরে একটি কমিশনার দপ্তর খোলা হয়েছে। এবং সৌভাগ্যবশত এই পদযাত্রা আমার হাত দিয়ে অবসর হয়েছে, সদস্য আমাকে এখানে প্রদান করেছে। আমি আগামীকালকে জয়েন করব। যে আপনাদের কোনো রকম হয়রানি কাস্টমস এবং ভ্যাট সংক্রান্ত কমিশনার লেভেলে কোনো রকম হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের যে কোনো রকম প্রয়োজন আপনারা সরাসরি কমিশনের সাথে দেখা করবেন। 10-15 বছর আগে আমি নারায়ণগঞ্জ ডিভিশন অফিসার হিসেবে যে সেবা দিয়েছি,
আমার কাছে মনে হয়েছে, আমি সম্ভবত প্রধানমন্ত্রী মহোদয় এবং বিশ্বজিৎ মহোদয় সদাবর্গ জানাতে, আমার কাছে মনে হয়েছে আমি আমার এই 22-23 বছর চাকরি জীবনে ফিল্ড লেভেলে যত জায়গায় চাকরি করেছি, নারায়ণগঞ্জের সম্মানিত করদাতাদেরকে আমার মনে হয়েছে কমপ্লায়েন্স করদাতা, এটা আমার মনে হয়েছে। আমি আশা করি আগামী দিনে নারায়ণগঞ্জের অধিবাসীগণ, নারায়ণগঞ্জের সম্মানিত করদাতাগণ এই সুনাম ধরে রাখবেন এবং সরকারি রাজস্ব আহরণের ক্ষেত্রে আরো সহযোগিতা করবেন এবং রাজস্ব কোষাগার বড় ক্ষেত্রে আরো ভূমিকা রাখবেন। তো 2011 সালে যখন আমরা শুরু করি এখানে কর অঞ্চল হিসেবে, আমি কিছু পরিসংখ্যান দিতে চাই। পরিসংখ্যানটি এরকম যে আমরা শুরু করেছিলাম, এখানে রিটার্ন করেছিল 14,000 সামথিং। সেই রিটার্ন এখন 1,20,350। আবার একই সময়ে আমাদের আদায় হয়েছিল 102 কোটি টাকা, এখন সেই আদায়টি হচ্ছে 1178 কোটি টাকা। আবার নিবন্ধিত করদাতার সংখ্যা ওই সময় ছিল 23,194 এবং বর্তমানে এসে তা দাঁড়িয়েছে আজকের দিনের পর্যন্ত হিসাব 4,24,997। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে এখন রিটার্ন তো রিটার্ন দাখিল করা যাচ্ছে। কর বিভাগের ডিজিটালাইজেশনের একটা পদক্ষেপ হিসেবে স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। তো এই রিটার্নটি দাখিল করা খুবই সহজ এবং ঘরে বসে আপনার রিটার্ন আপনিই তৈরি করতে পারবেন, আপনিই দাখিল করতে পারবেন এবং এটা সময় সাশ্রয়ী বটে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমাদের আজকে যিনি প্রধান আছেন, ওনার নেতৃত্বে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, বিশেষ করে আমাদের রাজস্ব প্রশাসনে। আপনারা দেখেছেন করের ভিত্তি সম্প্রসারণ করা, কর প্রশাসনের আধুনিকায়নে বিভিন্ন অগ্রগতি অর্জন হয়েছে, বিশেষ করে অটোমেশন, অনলাইন রিটার্ন ফাইলিং, পেমেন্ট এবং করদাতা পরিষেবার বিভিন্ন উদ্যোগ তিনি প্রবর্তন করেছেন। তার মাধ্যমে আমাদের কর প্রদানকে অনেক বেশি সহজতর হয়েছে এবং কর ব্যয়টি এবং কর প্রদানের যে ব্যয় এক্সপেন্স সেটিও কমে এসছে। এই ফাইলিংয়ের মধ্য দিয়ে যে কাজটি হচ্ছে, আপনার অফিসে যেতে হচ্ছে না, বিভিন্ন রকমভাবে যদি অফিসে যাতায়াতের খরচটাও যদি বলি, সেটিও একটি খরচ। এই ধরনের খরচের যে পরিমাণটি সেটিও হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য হারে এবং তার মধ্য দিয়ে একটি ভলান্টারি কমপ্লায়েন্স বৃদ্ধি এবং অত্যন্ত ন্যায্যতা জাস্টিফাইড একটি কর সংস্কৃতি তৈরি হওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ট্যাক্স বার এবং বেঞ্চের সম্পর্কের কথা আমাদের বারের অনেক সদস্যবৃন্দ বক্তৃতায় আলোচনা করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্সের বারকে কতটা এবং ট্যাক্স লয়ারদের কতটা গুরুত্ব দেয় সেটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলতে চাই। বিশেষ করে আমাদের এই চেয়ারম্যান মহোদয় আসার পর থেকে বিটিএল বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের রবি সাহেব সহ অন্যান্য যেসব নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া উনি খুবই গুরুত্বের সাথে রেখেছেন। আপনারা সবচেয়ে মনে করতে পারেন, নিশ্চয়ই মনে রাখবেন যে 327 ধারা আয়কর 2023-এর 327 ধারায় একটা সমস্যা ছিল, যে কারণে আপনাদের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল যে প্রত্যেকটা বারকে আবার জাতীয় রাজস্ব বোর্ডে আবার রেজিস্ট্রেশন করতে হতো, এরকম একটা বিধান করা হয়েছিল। যার ফলে আসলে আপনাদের সারা বাংলাদেশ থেকে লয়াররা প্রচন্ড প্রতিবাদ করা সত্ত্বেও আসলে এটা বিভিন্ন কারণে করা যায়। কিন্তু গত ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025-এ আমরা কিন্তু এটা আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে গেছি, যে এটাকে আপনার ট্যাক্সের বার যেহেতু স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাদেরকে আবার রাজস্ব বোর্ডে যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমরা বাতিল করেছি। এবছর যে 13,000 সদস্য নতুন অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে উনি আর একটা খুবই সম্মানজনক কাজ করেছেন আপনাদের জন্য। প্রতিটা যে ভাইবা বোর্ড ছিল, একজন সদস্য কিন্তু ট্যাক্সের বারের থেকে উনি সংযুক্ত করেছেন। এটা থেকে আমি বলতে চাচ্ছি যে ট্যাক্সের বার বা কর আইনজীবীরা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের ক্ষেত্রে, এবং জাতীয় রাজস্ব বোর্ড তাদের যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, অ্যাডভোকেট এবি সিদ্দিক, ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন,
অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিল দেওয়ান, অ্যাডভোকেট রতনকান্তি ধর, ননীগোপাল দাস, অ্যাডভোকেট আব্দুর রব বাবুল, মোহাম্মদ শাহ আলম তালুকদার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং অ্যাডভোকেট MSc মনির। অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি M সোলাইমান। আমরা যেখানে জানা গেছি এটা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব। এই ক্লাবের বয়স প্রায় 41 বছর। বাংলাদেশে 3টা ক্লাব আছে, ঢাকা ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, চিটাগাং, এই 3টা ক্লাব ঐতিহ্য আছে। এটা ছিল একটা ইউরোপিয়ান ক্লাব, পর্যায়ক্রমে এটা বাংলাদেশ হওয়ার পরে আমরা নারায়ণগঞ্জ ক্লাব হিসেবে পেয়েছি। বাংলাদেশের যত বিএপি এবং দেশের বাইরে যত লোক আসে একমাত্র বসার জায়গা আমরা এখানে দিয়ে থাকি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, অনেক দুর্ভাগ্য, গত 24 সালে 5ই আগস্টে ভাঙচুরে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের ক্লাবটা ঘোষণা করে দিয়েছিল, এটা আপনারা ভিতরে দেখলে বুঝতে পারবেন। ইচ্ছে ছিল আমাদের 20-25 কোটি টাকা স্থাপনা ধ্বংস করে দিয়েছে। আমরা অনেক কষ্ট করি, আমাদের 3000 সদস্য মেম্বারদের সহায়তা এই ক্লাবটা কিনে ঠিক করেছি। এটা আমি এই বছর করতে পেরেছি, অনেক কষ্ট করি। আমি মাননীয় NBR এর চেয়ারম্যান, যারা উদ্যোগী কর্মকর্তা আছে, নারায়ণগঞ্জ ভ্যাটের কর্মকর্তা এবং NBR কর্মকর্তাকে রিকোয়েস্ট করবো, আমাদের ট্যাক্সের ফাইলটা একটা জটিল অবস্থা করে আছে, এইটা যেন আপনার সদয় অবগতির জন্য এটা ক্লিয়ার করে দেয়। এটা আমার বিষয় বিষয়। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাহী সদস্য ও NNTVর আইন উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত। ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী 50 বছর উপলক্ষে এবং নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট AKM বদরুল আলম, সদস্য আয়কর নীতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাল ফারুকি, নারায়ণগঞ্জ কর কমিশনার কর অঞ্চল নারায়ণগঞ্জের মোহাম্মদ রওশন আক্তার সহ এবং অন্যান্য ব্যক্তিবর্গ। আসলে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার হাঁটিহাঁটি পা করে 50 বছর পদার্পণ করেছেন। আমাদের গর্ব নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার আজ সুবর্ণ জয়ন্তী। আমরা চাই নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারটা তিল তিল করে হাঁটিহাঁটি পা করে অনেক দূর এগিয়ে যাক এবং এই এগিয়ে যাওয়াটা আমরা সদা সর্বদা আমরা কামনা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমাদের ট্যাক্সেস বারটা আরও উন্নয়ন করুক এবং সেটা যেন অনেক দীর্ঘস্থায়ী হোক এবং নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সকল কর আইনজীবী সহ সকল আইনজীবী এবং সকলের যেন ভালো হয়, মঙ্গল হয় এবং সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং সকলে চাই সকলে যেন ভালো থাকে। ধন্যবাদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে 2025-26 কার্যকালের জন্য নির্বাচিত কার্যকরী কমিটির প্রেসিডেন্ট মালিক সোহেল সরওয়ার ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী জিনহা খান সহ 19 সদস্যের কার্যকরী কমিটি এবং 11 সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যদের অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে কার্যকরী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। নির্বাহী সদস্য আব্দুর রব বাবুল, অ্যাডভোকেট মোহাম্মদ জুবেল, কবির হোসেন, নির্বাহী সদস্য ওসমান গনির পরে আলহাজ সুলতানুদ্দিন, দয়া করে উপদেষ্টা বৃন্দ আপনারা আছে যান আপনি। আমি ভাষমান অদ্য আমি পেতে কি পারি প্রতিশ্রুতি, আমার স্থায়ী ঠিকানা ও অধিপতি অতিথি। আইনজীবীদের ক্ষুদ্র ক্ষুদ্র পরিশ্রম, ক্ষুদ্র ক্ষুদ্র মেধা, সরকারের রাজস্ব আহরণ ঘুরে ওঠা। আজকের এই সুবর্ণ জয়ন্তী NBRকে কহে উচ্চ করে শির সদা মনে রাখুক, প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে আইনজীবীদের প্রতিদিনের প্রতিদানের শিশির। নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার একটি ঐতিহ্যবাহী বার।
যে বারটি 1976 সনে আমাদের তৎকালীন বিজ্ঞ সিনিয়র বীরেন্দ্রদের নিয়ে গঠিত হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে আজকে 50 বছর পদার্পণ করছে। তৎকালীন সময়ে মধ্যে শ্রম তাদের মেধা দিয়ে বিজ্ঞতা দিয়ে তৈরি আমাদের এই বারটি আজকের একটি স্মরণীয় মুহূর্ত আমরা উপভোগ করছি। এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন যে কোনো সমিতি বা সংগঠনের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের বিষয়। আজ উদযাপন হচ্ছে প্রাচ্যের গান্ধী খ্যাত নারায়ণগঞ্জে 50 বছর পূর্বে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ টেক্সটাইল বার অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী বা সুবর্ণ জয়ন্তী। নানা প্রতিকূল অবস্থার সাথে সংগ্রাম করে যে সকল সম্মানিত সদস্য ও প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানে গোড়াপত্তন করেছিলেন তাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজ আমাদের মাঝে বেঁচে নেই তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ এবং তাদের বিদেহী আত্মা সদ্গতি কামনা করছি। আমাদের নারায়ণগঞ্জ জেলা থেকে বিপুল পরিমাণ আয়কর সংগ্রহ করে আসছেন এবং নারায়ণগঞ্জের কর্মচারীভাবে পরিপূর্ণ হয়েছে। নারায়ণগঞ্জের গার্মেন্টসের সেক্টর সহ অন্যান্য সেক্টরের উৎসর্গগুলি জোনসায় ঢাকায় জমা হয়। এই জন্য নারায়ণগঞ্জের প্রকৃতপক্ষে বহুত মতো কর আদায় হয় জানা যায় না। গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা করি। সেই গণতন্ত্র সম্বন্ধে বলতে গিয়ে মির্জা আসাদুল্লাহ গালিব বলেছেন, জালালতে পাশা হোক, জমহুরিতে তামাশা হোক, জুদা হোক ভিড়, সিয়াসা সে তারা জাতি আছে মির। অর্থাৎ রাজতন্ত্র প্রজাতন্ত্র যেটি বলেন সেখানে ধর্মকে সেপারেট করা হয় না, সম্পৃক্ত না করা হয়, তাহলে সেখানে থাকে স্বৈরতন্ত্র। আমরা স্বৈরতন্ত্র চাই না, আমরা গণতন্ত্র চাই। সুন্দরভাবে আমরা যাতে আমাদের রাষ্ট্রতন্ত্র বাইরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনও সুন্দরভাবে কাজ করতে পারবে, সেখানে কোনো করাপশন কোনো থাকবে না। আমরা যারা গণতন্ত্রের প্রাণ দিয়েছি আমি তাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। বড়ই গর্বিত আমি এই অনুষ্ঠান উদযাপনের জন্য অনেক দিন ধরে আমাদের মাথার মধ্যে এটা, বাট প্রথম থেকে আমাদের উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন স্যারের সাথে আমি লেগেছিলাম, অন্যান্য সদস্যরা লেগেছিল যারা আমরা কর্মকর্তা বা কর্মবিন্দু যারা আমার সদস্যবিন্দু যারা উদযাপন কমিটির মধ্যে আছে বিভিন্ন কমিটিতে। তা আমি প্রথমেই যতবার গিয়েছি আমি খুবই আনন্দিত এবং আমি সৌভাগ্যবান মনে করি। আমি চেয়ারম্যান স্যারের যে স্বতঃস্ফূর্ততা পেয়েছি আমাদের প্রতি, সেটা আমার ভুলবার নয়, এটা আমার জন্য অনেক প্রাপ্তি। আমি আইনের যে অনলাইন আইনের যে ব্যাপারটা, অনলাইন রিটার্ন সাবমিটের যে ব্যাপারটা, এডিশনাল ক্যাপিটালের ব্যাপারটা আমি উত্থাপন করেছিলাম, স্যার তাৎক্ষণিক আমাকে এই সমাধানটা করে দিয়েছে। যে প্রতি বছর ম্যাগাজিনটা আমি একটু লিখেছি, প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড বেশ কিছু আইন বাতিল করে বেশ কিছু আইন সংযোজন করে। এই অবস্থায় ওনারা সবসময় বলে আসে যে আমরা এই ট্যাক্সেশন সিস্টেমটাকে জনগণের জন্য সহজ করব এবং যাতে রেভিনিউ আদায় হয়, মানুষ শান্তি পায়। কিন্তু বাস্তবতা হলো এই প্রতি বছর ওনারা ঠিকই আইন চেঞ্জ করে নতুন কতগুলি নিয়ে আসে, সেই আইন যথাযথভাবে কার্যকরী করে না। কিন্তু যে একটা কঠিন জিনিস এখানে ঢুকে দিল, এটার থেকে আর বিস্তার নেই। কিন্তু নারায়ণগঞ্জে আমরা যদিও বিভিন্ন পর্যায়ে দাবি দেওয়া করি, আমরা আদায় করতে পারছি না। কিন্তু দয়া করে নারায়ণগঞ্জের টাকা মিসইউজ করে দেখেন, একটা ভবন অতি দ্রুত বানিয়ে দেন। এটা দেশের জন্য, এটা দেশের জন্য। আজকে 2026 সালে এই অবস্থা, সেখানে ছিল আমরা খুব সময় 7 জন, আমরা 7 জন ছিলাম।
এখানে এই 7 জনের কমিটি হলো, এই কমিটি থেকে আজকে এখানেই গল্প তো এখানেই সেই 7 জন থেকে আজকে 479 এবার যেটা হইল যে সেকেন্ড চেয়ারম্যান যে 12,000 মধ্যে বলে 12,000 প্লাস করেছেন। তো আমি এখানে আপনারা লক্ষ্য করবেন, আপনি চেয়ারম্যান মেম্বার সাহেব আছেন, আপনার বোধহয় খুব 13 আছে, আমি কিন্তু এখানে 76-73 থেকে এখানে প্র্যাকটিস করি। এই যে আরেকটা খবর এই যে হলো হ্যাঁ এখানে আজকে দেখেন এই তারপরে আরেকটা আছে তাই মনে এগুলো কিন্তু মাইক দেওয়া আমি আসি না, অনেকে চেনে না। এই যে ছোট ভাইরা একটু আমি কিন্তু 15 ফেব্রুয়ারি 15 মার্চ এই কামিং 15 মার্চে আমার 40 বছর হয়ে যাবে, 40 বছর হয়ে যাবে। আমি কিন্তু এবার নির্বাচনে প্রার্থী হই নাই। হ্যাঁ হই নাই কেন? এই বয়সে সেই দক্ষিণবঙ্গের আমার 64 নম্বর জেলা বরগুনা, বরিশাল নদী শুনছেন, পায়রা নদী শুনছেন, বঙ্গোপসাগর, এই শীতের মধ্যে সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব। রিপোর্ট মায়াজ খান, NN TV, নারায়ণগঞ্জ।